হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাই। ওকে, থ্যাংক ইউ। কি অবস্থা সবার যারা পরীক্ষা দিবেন সামনে? আপনাদের একটু কন্ডিশন শুনি যে কোন সিচুয়েশনে আপনারা আছেন। কারণ জীবনে যতই পরীক্ষা দিছেন, 1 লাখ টাকার উপরে পরীক্ষা কেউ দেন নাই আর কি। যারা প্রথমবার পরীক্ষা দিবেন তারা মোটামুটি 1 লাখ টাকাটা খুব ইম্পর্টেন্সের সহিত পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন, মানে খুব ভালোভাবে যাতে এটা কাভার আপ হয়, মিস যাতে না যায়। কারণ আপনার যদি বলতে চাই, আমার ফ্রেন্ডের কাহিনী। ও এখন এইচএস পাস করে ফেলছে। সে গিয়ে প্রথমবার খারাপ করছিল। খারাপ করার কারণে ছিল ওই টাইমে আপনার উম ওই টাইমে আপনার কোভিড এর টাইম ছিল। সো পড়ার অনেক ঘাটতি ছিল, বা মানে গ্যাপ ছিল, যার কারণে এক্সাক্ট যে প্রিপারেশন সেটা হয়ে ওঠে না। তো এই কারণে যে দেখা গেছে যে তার পরীক্ষাটা খারাপ হয়েছে লাস্ট পর্যন্ত আর কি। সো এই যে একটা পরীক্ষার গ্যাপ, এটা যাতে না আসে। তো পরীক্ষা একটা যখন ফিক্স করে ফেলবেন ডায়েট, তখন দেখা যাবে যে আপনার প্রিপারেশনটা খুব সলিড আকারে হবে। আপনি ধরেন ফিক্স করলেন জানুয়ারি ডায়েট, আপনি জানুয়ারি ডায়েটের জন্য যে পড়াশোনা শুরু করলেন, ঠিক আছে। সামহাও যদি মিস যায়, আপনি তাহলে যে দেখা যাবে যে নেক্সট ডায়েটটা ধরলেন, যে আমার নেক্সট ডায়েট মেটা ধরলেন। কিন্তু আপনি কোনো ডায়েট ধরলেন না, আপনার পড়াও আগাবে না। ঠিক আছে। আচ্ছা, এটা গেল আর একটা। তারপর অনেকে করে যে হ্যাঁ, পরীক্ষা দিব, পরীক্ষা আসবে সামনে দিব, আহ টাকাটা অনেক বেশি। আর যে দেখা যায় যে ধরেন 6 মাস 8 মাস পরে পরীক্ষা দেওয়ার চিন্তা করে, এটা করবেন না। কারণ কি, আপনি তো অতদিন ধরে টানা প্রিপারেশন নিতে পারবেন না। যত যাই হোক, আপনি তো মানুষ। প্রিপারেশনটা একটা ফিক্স যখন ডায়েট হয়ে যাবে, তখন যে আপনার প্রিপারেশনটা খুব ভালোভাবে হবে। একটা কথা তো আগে থেকেই জানেন যে যতক্ষণ পর্যন্ত না পরীক্ষার একটা আভাস আসে, ততক্ষণ পর্যন্ত পড়া ভালোভাবে হয় না। তো যারা জানুয়ারিতে পরীক্ষা দিবেন, তাদের এখন অবস্থা যে বেস্ট। তারা এখন যেভাবে যা পারতেছেন ভালোভাবে পড়ার চেষ্টা করতেছেন। ঠিক আছে। অনেকের সাথে আমার কথা হয়, সবাই বিভিন্ন টপিকের উপরে আলোচনা করতে চায়। তা আমি দেখি যতটুকু আমার সামর্থ্য আছে, বা আমার যতটুকুর মধ্যে পারা যায়, আমি সবগুলা কভার করার চেষ্টা করবো আর কি। ঠিক আছে। তো আজকে পাঁচ পেপারের আরেকটা টপিক নিয়ে আমরা একটু আলোচনা করব। আমাদের পাঁচ পেপার ব্যাচ শুরু হয়ে যাবে জানুয়ারি ডিসেম্বরের 5 তারিখ থেকে, ইনশাল্লাহ। যারা এখনো এনরোল করেন নাই, তারা কষ্ট করে এনরোল করে নেবেন, এখনো সময় আছে। তো আজকে আমরা পাঁচ পেপার শুরু করব। আর একটা পয়েন্ট, আচ্ছা, দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? জি ভাই। আচ্ছা, প্রথম প্রশ্নটা একটু দেখেন। যে প্রথম প্রশ্নটা দেওয়া আছে যে হুইচ অফ দ্য ফলোইং ড্রাগ শুড বি অ্যাবসলিউটলি অ্যাভয়েডেড ইন দিস কন্ডিশন: ক্লোরফেনারামিন, সাইক্লিজিন, ডমপেরিডন, মেটোক্লোপ্রোমাইড, এটসেট্রা। সে একটা 26 বছরের ফিমেল পেশেন্ট ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসছে পারসিস্টেন্ট ভমিটিং নিয়ে। She says that when she was given a drug for vomiting 2 years earlier, she suffered double vision and neck spasm and was unable to speak. What could be the possible scenario? কি হয়েছে এখানে? বলতে পারবেন? এমন একটা ড্রাগ খাইছে, ড্রাগ খাওয়ার পরে আপনার পেশেন্টের ডাবল ভিশন হয়েছে, নেক স্পাজম হয়েছে, সে কথা বলতে পারতেছিল না। হোয়াট কুড বি দ্য পসিবল ডায়াগনোসিস? আচ্ছা, এবার আমাকে জাস্ট একটা জিনিস বলেন যে কোন ড্রাগ খাওয়ার কারণে এরকম হতে পারে। একটা তো হিস্ট্রি দিয়ে দিছে পারসিস্টেন্ট ভমিটিং এর, তাহলে কোন ড্রাগ হতে পারে সেটা? হুম। এনি আইডিয়া?
মানে আচ্ছা অকুলো এটা ডায়াগনোসিস কি, সিনারিওটা ডায়াগনোসিস কি? অকুলোজাইরিক ক্রাইসিসের নাম শুনছেন? হ্যাঁ। আপনারা অকুলোজাইরিক ক্রাইসিসের নাম শুনছেন? আমার কথা কি শোনা জি যাচ্ছে না? না ভাইয়া। মানে কি কথা শোনা যাচ্ছে না নাকি? না ভাইয়া, কথা শোনা যাচ্ছে, ওইটা শুনি নাই আর কি, অকুলার জাইরাস। আচ্ছা অকুলোজাইরিক ক্রাইসিস যেটাকে বলা হয়, অকুলোজাইরিক ক্রাইসিসের কথা এখানে বলা আছে। কিভাবে বলা আছে দেখেন, একটা কথা বলছে পেশেন্টের ডাবল ভিশন হয়েছে, ঠিক আছে? পেশেন্টের হচ্ছে নেক স্পাজমের কথা বলছে, পেশেন্ট কথা বলতে পারতেছে না। তো ব্যাপারটা কি, হঠাৎ করে তার হচ্ছে চোখ উপরের দিকে উঠে গেছে, আবার্ট আই ডেভিয়েশন যেটাকে বলা হয়। কারণ কি, অ্যাকিউট ডিসটেনিয়ার কারণে, ঠিক আছে? এই যে ব্যাপারটা হয়েছে এটার কারণে পেশেন্টের ডাবল ভিশন হয়েছে। পেশেন্টের তারপরে নেকের মাসেল যেটাকে বলে, ঠিক আছে, এই নেকের মাসেলে হচ্ছে যে আপনার স্পাজম হয়েছে বা জ স্পাজম যেটাকে বলা হয় আর কি। সো বেসিক্যালি হচ্ছে দুইটা পয়েন্টের মধ্যে একটা হচ্ছে আপনার চোখের আর একটা হচ্ছে নেক মাসেলের কথা বলতেছে, ঠিক আছে? আর লাস্টে বলতেছে যে ঠিক মতো কথা বলতে পারতেছে না, ঠিক আছে? ঠিক মতো কথা বলতে পারতেছে না কারণ টাং এর প্রোট্রুশন হয়, টাং প্রোট্রুশন। এই যে আমি সিনারিও গুলা বললাম, এই সিনারিও গুলা মানে মেইন টার্মটা হচ্ছে অকুলোজাইরিক ক্রাইসিস। কেন হয় অকুলোজাইরিক ক্রাইসিস? মোস্টলি ডিউ টু ড্রাগ কজ। ড্রাগ কজের মধ্যে সবার ফার্স্টে কোন ড্রাগ কজটা আসবে কেউ বলতে পারবেন? অকুলোজাইরিক ক্রাইসিস হওয়ার সবার ফার্স্টে আপনার কোনটা? মেটোকোপ্রামাইড। মেটোক্লোপ্রোমাইড। ওকে, ভেরি গুড, মেটোক্লোপ্রোমাইড। আর অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসাইকোটিক টিপিক্যাল মেটোক্লোপ্রো অ্যান্টিসাইকোটিক। টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, তারপর হচ্ছে পোস্ট এনকেফালিটিক পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে এটা হতে পারে, ঠিক আছে? তো আমাদের এখানে সিনারিওতে বলছে এটা অকুলোজাইরিক ক্রাইসিস, এবং ওই যে ভমিটিং হয়েছে তারপরে হচ্ছে এরকম সিনারি হয়েছে। তো আমাদের অ্যান্টিএমেটিক ড্রাগস এর মতো কোনো একটা আছে যেটা হচ্ছে যে আমাদের এই অকুলোজারিক ক্রাইসিসটা করছে। তো আমাদের এখানে অ্যান্সারটা কোনটা হবে? মেটোকোপ্রামাইড। মেটোক্লোপ্রোমাইড, ভেরি গুড, মেটোক্লোপ্রোমাইড, ঠিক আছে? আমাদের অ্যান্সার হচ্ছে মেটোক্লোপ্রোমাইড। দেখেন মেটোক্লোপ্রোমাইড কি করছে, অকুলোজাইরিক ক্রাইসিস করছে, অকুলোজাইরিক ক্রাইসিস করছে। এখন অকুলোজাইরিক ক্রাইসিসের ক্ষেত্রে আমাদের কি দিতে হবে? আমরা ওই যে মেডিকেশনের কারণে সমস্যা হয়েছে সেটা অফ রাখবো, এক। দুই নাম্বার হচ্ছে আমরা হচ্ছে যে চেষ্টা করবো পেশেন্টকে অ্যান্টি মাস্কারেনিক দেওয়ার জন্য। সেটা কি? প্রোসাইক্লিডিন, প্রোসাইক্লিডিন। এটা পড়ানো হয়েছিল মনে হয়, আমি আমার ব্যাচে পড়াই ক্রাইসিস প্রোসাইক্লিডিন, সাইকিয়াট্রিতে পড়াইছিলাম, রাইট? ঠিক আছে, এটা ডিরেক্ট একটা হচ্ছে প্রশ্ন যে আপনার সিনারিও বলে দিছে কোন ধরনের আমার আন্ডারলাইন কজ এটা বের করতে হবে। আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে তো, রাইট? আপনারা যারা হচ্ছে আছেন তারা একটু মেসেজে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, ইন্টারেক্টিভ হওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি এখানে দেখতেছি কারা কেউ ডিরেক্টলি ইয়া করার চেষ্টা করতেছে নাকি, মেসেজ দেওয়ার চেষ্টা করতেছে নাকি। একটু ইন্টারেক্টিভ হওয়ার চেষ্টা করবেন যাতে হচ্ছে গিয়ে আপনারা এখন যা পড়তেছেন এখনই মনে থাকে, এটা যাতে পরবর্তীতে আবার আপনার পড়তে না হয়, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। সো নেক্সট প্রশ্ন, মোস্ট লাইকলি ডায়াগনোসিস চাইছে ডিকোয়ারভেন টেনোসাইনোভাইটিস, ওএ, আরএ, স্ক্যাফয়েড আর্থ্রাইটিস, স্টেনোজিং টেনোসাইনোভাইটিস, ঠিক আছে? আচ্ছা কয়েকটা কজ আছে, এখন আসেন। 45-year ফিমেল, 45-year old computer programmer, rheumatology ক্লিনিকে আসছে কমপ্লেনিং অফ পেইন ওভার দ্য থাম্বের এখানে পেইন।
She has recently returned to work after maternity leave. There is tenderness over the radial stylus, pain when the thumb is flexed across the palm. তাহলে মোস্ট আন্ডারলাইন কজ কি হবে? ডিকুয়ারভেন্ট টেনোসাইনোভাইটিস। আচ্ছা, ডিকুয়ারভেন্ট টেনোসাইনোভাইটিস। কেন বলতেছেন ডিকুয়ারভেন্ট টেনোসাইনোভাইটিস? কারণ হচ্ছে ভাই ওই যে পেইন ওভার দ্য থাম্ব, যে রেডিয়াল স্টাইলয়েড প্রসেস মানে অ্যানাটমিক্যাল স্নাপ বক্সের ওইখানে যে পেইন হয়, আমরা যে একটা টেস্ট করি ফ্র্যাঙ্কেল স্টেন টেস্ট, ওই টেস্টটা পজিটিভ হয় পেশেন্টের। আচ্ছা, কেন মনে হচ্ছে ওই সাইনটা, মানে আপনি কিভাবে বুঝবেন যে ওই সাইনটা পজিটিভ? যখন আমরা পেশেন্টকে মানে হ্যান্ডশেক মোডে হচ্ছে হ্যান্ডশেক করব, তো তখন দেখা গেছে পেশেন্টের পেইন ফিল হবে, যে পেইন হোয়েন দ্য থাম্ব ইজ ফ্লেক্সড অ্যাক্রস দ্য পাম। আচ্ছা, আরো ইজির ভাবে বলে দিই, আপনার থাম্বে সমস্যা, রাইট? আচ্ছা, থাম্বের সাইডটা কি রেডিয়াল সাইড নাকি আলনার সাইড? রেডিয়াল সাইড। রেডিয়াল সাইড। তাহলে অপোজিট সাইড হচ্ছে আলনার সাইড, রাইট? থাম্বের জি ভাই। অপোজিট সাইড হচ্ছে আলনার সাইড। আপনি থাম্বকে আলনার সাইডে, আলনার ডেভিয়েশন যেখানে, সেখানে হচ্ছে যে পুল করার চেষ্টা করেন। তখন যদি পেইন হয় এবং সেটা যদি পজিটিভ আসে, সেটাকে বলা হচ্ছে ফিঙ্কেলস্টেন সাইন। ওই ডি কোয়ারভেন্ট টেনোসাইনোভাইটিস এর ক্ষেত্রে ফিঙ্কেলস্টেন সাইনটা হচ্ছে পজিটিভ থাকবে, ঠিক আছে? কারণ কি, রেডিয়াল স্টাইলয়েড প্রসেসের ওখানে আপনার এই যে এই জায়গাটাতে এক্সটেন্সর পলিসিস ব্রেভিস আর হচ্ছে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, এই দুইটা মাসেলের টেন্ডন থাকে এবং এই দুইটা মাসেল ইনফ্লামড অবস্থা হয়, যার কারণে আপনি স্টাইলয়েড প্রসেসের রেডিয়ালে টেন্ডারনেস পাবেন, ফ্র্যাঙ্কেলস্টেইন সাইন পজিটিভ পাবেন, আবার রেডিয়াল সাইড অফ দ্য রিস্টে হচ্ছে পেইন পাবেন, ঠিক আছে? তিনটা পজিটিভ ফাইন্ডিংস আছে। আর একটা ছোট জিনিস আছে, যে এই পেশেন্টের একটা আপনার ম্যাটারনিটি লিভের কথা বলা আছে, ঠিক আছে? এটা একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে ইন কেস অফ ডি কোয়ারভেন্স টেনোসাইনোভাইটিস। সো আমাদের কখন আমরা চিন্তা করব, একটা টেস্টের কথা বলে দিছে 1 নাম্বার, রেডিয়াল সাইডে কোনো পেইনের কথা বললে, ঠিক আছে, 2 নাম্বার, রেডিয়াল স্টাইলয়েড প্রসেসে কোনো পেইনের কথা বললে 3 নাম্বার, এটা এগুলো চলে আসবে। ওকে, ফাইন। আর এ অস্টিওআর্থ্রাইটিস, ইউজুয়ালি অস্টিওআর্থ্রাইটিস ডিস্টাল জয়েন্টে বেশি ধরে নাকি প্রক্সিমাল জয়েন্টে বেশি ধরে? ডিস্টাল জয়েন্ট। ডিস্টাল জয়েন্ট। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস আপনার কাছে কিভাবে প্রেজেন্টেশন নিয়ে আসবে? রিউমাটয়েড আর্থ্রাইটিসের জয়েন্ট পেইনের প্রেজেন্টেশনটা কেমন থাকবে? সিমেট্রিক্যাল থাকবে এবং স্মল জয়েন্ট গুলাতে মেইনলি ধরবে। স্মল জয়েন্ট গুলোতে বেশি বেশি ধরবে। আচ্ছা, ঠিক আছে। সো আমার ডিকোয়ারভেন্স কারণ হচ্ছে কি, তাহলে পেইন কোথায় আছে? রেডিয়াল স্টাইলয়েড প্রসেসের ওখানে, ঠিক আছে? এটা একটা গেল। আমার একটা টেস্ট পজিটিভ আছে, ফিঙ্গারস্টিন টেস্টটা হচ্ছে পজিটিভ আছে। এটার আন্ডারলাইং যে রিস্ক ফ্যাক্টর, তার মধ্যে একটা আছে ম্যাটারনিটি লিভে ছিল, আরেকটা হচ্ছে আপনি রিপিটেড ক্যারি করেন অনেক কিছু, এই হাতটাতে বারবার ক্যারিং, মানে অনেক কিছু ধরে নাড়াচাড়া করা হয়, এটার জন্য একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে এটা কাজ করবে। তো এই ক্ষেত্রে আমাদের মেইন ট্রিটমেন্ট অপশন কি হবে? অ্যানালজেসিয়া দিবেন, আমরা স্টেরয়েড ইনজেকশন দিতে পারি, ঠিক আছে? এই দুইটাই হচ্ছে আমাদের ট্রিটমেন্ট অপশন হিসেবে আমাদেরকে মাথায় রাখতে হবে। সো অস্টিওআর্থ্রাইটিস কি বলতেছিলাম, ডিস্টাল জয়েন্টে ফার্স্ট কার্পো মেটাকার্পাল জয়েন্টকে বেশি ধরে হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, এই কারণে একটা ডিফারেন্সিয়াল এখানে আসছে হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, ঠিক আছে? রিউমাটয়েড আর্থ্রাইটিস থাম্বের আইসোলেটেড ভাবে ধরবে না, সে অনেক অনেক ছোট 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 জয়েন্ট আরো ধরবে, এবং পিআইপি জয়েন্ট, এটা শুনতে চাইছিলাম আর কি, প্রক্সিমাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট। প্রক্সিমালি আরে, ডিস্টালি হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস প্লাস
আরেকটা কি হবে? কোশ্চেনটা আরেকবার একটু বলবেন? ডিস্টাল ইন্টারফারেন্সিয়াল জয়েন্ট, ওখানে হচ্ছে যে আপনার যদি অ্যাটাক করে জয়েন্টকে, তাহলে হচ্ছে যে আমাদের দুইটা ডিডি আসবে। একটা আসবে হচ্ছে আমাদের এই অস্টিওআর্থ্রাইটিস, আর একটা কোন? সোরিয়াটিক আর্থ্রাইটিস। সোরিয়াটিক আর্থ্রাইটিস আর একটা। ভেরি গুড, ভেরি গুড। যারা আছেন সবাই একটু অ্যাটলিস্ট টেক্সট করে হলেও চেষ্টা করবেন যে এটা অ্যান্সার দেওয়া, ঠিক আছে? নেক্সট আসেন, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি আন্ডারলাইং কজ অফ আর সিমটমস? ডার্মাটাইটিস হার্বেটিফর্মিস, ইরাইথেমা মাল্টিফর্মি, নোডোসাম, pemphigoid and pemphigus. 74-year female, dermatology clinic আসছে large itchy blister নিয়ে, affecting skin flexure on her upper and lower limb and her lower abdomen. Oral cavity spared করছে, oral cavity কে ধরে নাই। Okay, fine. She has several large tense blister affecting her skin up to 3 to 4 centimeter in diameter. A number of these have ruptured, leaving patches of erythematous skin. So, what could be the possible cause? What could be the possible cause? Is this dermatitis herpetiformis? Pemphigus vulgaris. Pemphigus vulgaris. আচ্ছা, pemphigoid না কেন? পেম্পিগাস ভালগারিসে তো ওরাল ক্যাভিটিকে ধরবে, ভালগারিসে ওরাল ক্যাভিটিকে ধরবে। এটা ভাই প্যাম্পিগয়েড। পেম্পিগয়েড বুলাস প্যাম্পিগয়েড। আচ্ছা, টেন্স ব্লিস্টার হলে কোনটা আসবে? বুলাস প্যাম্পিগয়েড। পেম্ফিগয়েড নাকি বুলাস হচ্ছে পেম্পিগয়েড। পেম্ফিগয়েড? What? বুলাস পেম্ফিগয়েড, বিপিটি। বুলাস পেম্ফিগয়েড করা হচ্ছে আপনার টেন্স বুলা, ঠিক আছে? আর পেম্ফিগাস ভালগারিস হচ্ছে করে ফ্ল্যাসিড বুলা। কোনটা শক্ত নাকি ফ্ল্যাসিড? কোনটা শক্ত? ফ্ল্যাসিডটা শক্ত। বুলা তো দুইটাই বুলা। আচ্ছা, আমাকে বলেন এই দুইটার মধ্যে আপনার মিউকোজাল ইনভলভমেন্ট কে করবে? বুলাস করবে নাকি পেম্পিগাস পেম্ফিগাস ভালগারিস। করবে? প্যাম্পিগাস ভালগারিস। পেম্ফিগাস করবে। তাহলে প্যাম্ফিগাস ভালগারিস যদি আপনার মিউকোজাল ইনভলভমেন্ট করতে হয়, তাহলে তার যে বুলাটা সেটা কি পাতলা হবে না শক্ত হবে? পাতলা হইতে হবে। তাহলে পাতলা হইলে পেম্ফিগাস ভালগারিসের বুলাটা ফ্র্যাজাইল। ফ্র্যাজাইল মানে কি? পাতলা। টেন্স যেটা আছে সেটা মানে কি? শক্ত, ধরলে তাই না? ফ্রেজাল। এটা তো ধরলে কিছু হবে না, এটাতে ধরলে কিছু হবে না। সমস্যা হবে এখানে ফ্ল্যাসিডেরটাতে। আপনার যেরকম যে আগুনে পোড়া লাগলে ফোস্কা পড়ে যায়, ফোস্কাটা হচ্ছে যে আস্তে একটু টোকা দিলে এটা ফেটে যায়, ওরকম থাকবে হচ্ছে ফ্র্যাজাইল বুলা। কার ক্ষেত্রে পাবেন? পেম্ফিগাস ভালগারিসের ক্ষেত্রে। এই জন্য তার বুলাগুলা ড্যামেজ হয়ে যায় বা ফ্র্যাজাইল থাকার কারণে ফেটে যায়, যার কারণে তারা মেইনলি মিউকোজাল ইনভলভমেন্ট করে, ঠিক আছে? কিন্তু বিপিটি যেটা হচ্ছে পেম্ফিগয়েড, তার ক্ষেত্রে আমাদের মোটা হবে, মোটা। এই কারণে লেখা আছে যে টেন্স। এই যে একটা পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, সে কোনো আপনার ক্যাভিটি ইনভলভ করে নাই, ঠিক আছে? এই দুইটা পয়েন্ট দিয়ে আপনি ডায়াগনোসিস করে ফেলতে পারবেন পেম্ফিগাস আর পেম্ফিগয়েড। ক্লিয়ার? আইডিয়া হয়েছে? আমি জাস্ট দুইটা সিঙ্গেল পয়েন্টে বলছি, যে দুইটা সিঙ্গেল পয়েন্টে আপনি দুইটাকে মানে পার্থক্য করে ফেলতে পারবেন। এরপরে অটো অ্যান্টিবডি, যে পেম্ফিগয়েডের ক্ষেত্রে আমরা 120 সরি 230 আর 180 নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, ঠিক আছে? কর্টিকোস্টেরয়েড হচ্ছে আমাদের মেইন ইন্টারভেনশন অফ চয়েস। ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস হয় নাই কেন? বলেন তো, ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস হয় নাই কেন? এক্সটেন্সিভ সারফেস হয় বা ভেরি গুড, ভেরি গুড, এক্সটেন্সিভ সারফেস হবে। ইরাইথেমা মাল্টিফর্মি টার্গেট লেশনে হয় মেইনলি, ঠিক আছে? ইরাইথেমা নোডোসাম কোথায় হবে, কেমন হবে? শিনে শিনে পেইনফুল লেশন হবে। শিনের 4টা ডিফারেন্সিয়াল আছে। শিনের 4টা ডিফারেন্সিয়াল আছে, বলেন। স্কিন লেশনের ইরাইডাম শিনের নোডোসাম
ভেরি গুড, Pyoderma gangreosum, প্রিটিবিয়াল NPS, মিক্সিডিমা, diabetic dermopathy. তারপরে ভেরি গুড। আর একটা প্রিটিবেল মিক্সিডিমা, ঠিক আছে? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এই চারটা থেকে আমরা একটা থেকে আর একটা ডায়াগনোসিস করে ফেলতে পারবো। কিভাবে ডায়াগনোসিস করবেন? সোজা বাংলায়, নোডোসাম পেইনফুল, লাল কালারের হবে, পেইনফুল হবে। গ্যাংগ্রেনোসাম ভায়োলেসিয়াস কালার, খুবই বাজে, নেক্রোটিক এরিয়া থাকবে। টেলাঞ্জেকটেসিয়া থাকবে, যেটা ডায়াবেটিক দিয়ে হয়। প্রিটিবিয়াল মিক্সিডিমা Orange pyoderms. পিউডি অরেঞ্জ, অরেঞ্জ কালার থাকবে। পেশেন্টের শিনের লেশনের সাথে সাথে আপনি ইডিমা পাবেন, ঠিক আছে? আচ্ছা আসেন তারপরে, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ হিজ সিমটমস? ব্রঙ্কিয়াল কার্সিনোমা, ক্লেপসিয়েলা, সিটাকোসিস, সার্কোইডোসিস, টিবি। 35 ইয়ার মেল, 6 সপ্তাহের নাইট সোয়েট, ক্রনিক কাফ, প্রোডাকশন উইথ ব্লাড স্টেইন স্পুটাম, ওয়েট লস, ভেরি গুড। 5টা করে সিগারেট খায়, লেফট আপার লোব কনসলিডেশন আছে, আচ্ছা ভালো। ডব্লিউবিসি 13,000, তারপরে সোডিয়াম 134, পটাশিয়াম 4.5, ক্রিয়েটিনিন ওকে, লেফট আপার লোব কনসলিডেশন আছে। আমারে বলেন, লেফট আপার লোব কনসলিডেশন মানে আপার লোবে যদি কিছু থাকে কি কি চিন্তা করতে হয় আমাদের? tuberculosis, Klebsiella, ভেরি গুড, তারপরে ক্লেপসিয়েলা, Klebsiella তো আচ্ছা তারপরে aspergillosis, অ্যাসপারজিলোসিস, আপনি যে কোনো গর্তওয়ালা জায়গায় অ্যাসপারজিলোসিস চলে আসবে। আচ্ছা যাই হোক, এখানে কি মনে হচ্ছে কোনটা হতে পারে? tuberculosis, টিউবারকুলোসিস, ওকে। আপনার কথার মানে পক্ষে যুক্তি কি আছে যে টিউবারকুলোসিস বলতেছেন? night sweats, নাইট সোয়েটস, ওকে, weight ভেরি গুড। loss, weight ওয়েট loss, লস, ওয়েট লস, ভেরি গুড, upper lobe consolidation. ওকে, ভেরি গুড। তা আমার এটাও প্রশ্ন যে আমার তো ব্রঙ্কিয়াল কার্সিনোমার ক্ষেত্রে সেম ওয়েট লস হতে পারে, নাইট সোয়েট থাকতে পারে, লেফট আপার লোব কনসলিডেশন, ডাব্লিউবিসি কাউন্টটা বেশি। ডাব্লিউবিসি কাউন্টটা বেশি, তো তো এটা তো নিউমোনিয়ার দিকে চলে যাবে। ক্লেপসিয়েলা নিউমোনিয়া বলতে পারি আমি। তার সাথে আবার ওই যে হেমোপটাইসিস আছে পেশেন্টের। Duration, আচ্ছা, duration টা অনেক কম। ডিউরেশনটা 6 উইক হিস্ট্রি, তার মানে হচ্ছে আপনার 1.5 মাস। আচ্ছা, হুম। আপনি ব্রঙ্কিয়াল কার্সিনোমা যদি বাদ দিতে চান তাহলে কি হিসেবে কোনটা কোনটা পয়েন্টে বাদ দিতে পারবেন? পেশেন্ট তো মাত্র 5টা করে সিগারেট খাচ্ছে, আর ডিউরেশনটাও তো কম, ভেরি তো সেই হিসেবে তো কার্সিনোমা হওয়ার কথা না। ভেরি গুড, কার্সিনোমা হওয়ার কথা না, কারণ 5টা করে সিগারেট খায়, ওটা কোনো এফেক্ট করবে না। এই যে দেখেন আরেকটা জিনিস, কত দেওয়া আছে আমাদের, যদি কার্সিনোমা বলতো সিয়াদের একটা ফিচার্স দিয়ে দিত, অ্যাজ ইন প্যারানিউপ্লাস্টিক হিসেবে কোন কার্সিনোমার ক্ষেত্রে সিয়াদের ফিচার্স থাকবে? স্মল সেল Small. কার্সিনোমা। স্মল সেল লাং কার্সিনোমা, ভেরি গুড। মনে রাখবেন, কার্সিনোমাতে না যত আপনার হেমোপটাইসিসের কথা বলবে, টিবিতে আরো বেশি হেমোপটাইসিসের কথা বলে। টিবি, ব্রঙ্কিয়েক্টেসিস, ইন্ট্রাক্যাভিটারি মাইসোটোমা, এইগুলার ক্ষেত্রে আপনার হেমোপটাইসিসের কথা বেশি আসবে। কার্সিনোমার ক্ষেত্রে অত হেমোপটাইসিসের কথা আসে না। কার্সিনোমা মোর লাইকলি প্রেজেন্টেশন নিয়ে আসে প্যারানিউপ্লাস্টিক ফিচার্সে। সো দিস ইজ মোর লাইকলি হচ্ছে আপনার টিবি। আরো পজিটিভ পয়েন্ট যদি আপনি বলেন, আপার লোব কনসিডারেশন হয়েছে, হিস্ট্রি, ঠিক আছে? এই দুইটা পয়েন্টই চলে যাচ্ছে টিবির দিকে। লাস্টে যদি আরো বলতে চান, সেটা হচ্ছে আমার হেমোপটাইসিসের হিস্ট্রি, ঠিক আছে? আচ্ছা, ইয়াং এজ, স্মোকিং হিস্ট্রি কম। ক্লেপসিয়েলা, ক্লেপসিয়েলার পেশেন্ট অ্যালকোহলিক হবে। আরেকটা ছোট আমাকে কজ বলেন যে চেস্ট ফ্লেক্সে দেখে ক্লেপসিয়েলা কখন আপনি ডিফারেন্সিয়াল আনবেন? ক্যাভিটেশন থাকে। Cavitary, middle zone. আচ্ছা, ক্যাভিটারি হলে কি কি ডিফারেন্সিয়াল চলে আসবে ইনফেক্টিভ কজের মধ্যে? GPA, Klebsiella, Staphylococcus. বলছি ইনফেক্টিভ কজ, জিপিএ কি একটা হচ্ছে ইনফেক্টিভ? স্ট্যাফিলোকক্কাস অরিয়াস, আরেকটা হচ্ছে ক্লেপসিয়েলা। Staphylococcus aureus, Klebsiella pseudomonas.
সিওডোমোনাস, হিস্টোপ্লাজমা, হিস্টোপ্লাজমা, ঠিক আছে। রেয়ারলি একটা আসবে হচ্ছে আপনার হিস্টোপ্লাজমা। কার্সিনোমার মধ্যে কোনটা আসবে? লাং স্কোয়ামাস সেল। কার্সিনোমা, ভেরি গুড। স্কোয়ামাস সেল কার্সিনোমা ক্যাভিটি রিলেশন নিয়ে আসতে পারে, ঠিক আছে। ওকে, নেক্সটে আসেন। মোস্ট লাইকলি আন্ডারলাইং ডায়াগনোসিস: অ্যাডজাস্টমেন্ট, বর্ডারলাইন, ডিপ্রেশন, গ্যাড, হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডার। মাথায় রাখবেন, এই এক সাইকিয়াট্রি দিয়ে আপনার পার্ট 1 এমআরসিবি পার্ট 1 মোটামুটি আপনাকে বেঞ্চে নাড়ায় দিতে পারবে। এটা তাদের জন্য কোনো ম্যাটারই না। এমন মানে খারাপ খারাপ প্রশ্ন দেয় মাঝে মধ্যে, তো আমাকে জানতে হবে এক্সাক্ট পয়েন্ট গুলা। যেমন আসেন, 23 ইয়ার্স ফিমেল, সাইকিয়াট্রি ক্লিনিকে আসছে, আগে ভালো ছিল, রিফিউজ টু অ্যাটেন্ড এ cervical smear test because she is anxious about the result being abnormal. Okay, fine. Grandfather recently died of colon cancer, which was diagnosed after a positive fecal occult blood test. তার যে এই অ্যাবনর্মাল বিহেভিয়ারটা, এটার রিজনটা কি? ডিজিজ হওয়ার ভয়। ডিজিজ হওয়ার ভয়, ভেরি গুড। তো এটা ডিজিজ হওয়ার ভয়ে এটা কি কোন অপশনের মধ্যে বেশি যায়? অ্যাংজাইটি। জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডারের কথা বলতেছেন? অ্যাংজাইটি ডিসঅর্ডার, যখন অ্যাংজাইটি হয় তখন পেশেন্ট হচ্ছে কি করবে? আপনার যখন পরীক্ষা নিয়ে ভয় উঠে তখন আপনার কেমন ফিলিং হয় বলেন তো আমাকে একটু। নর্মাল অ্যাক্টিভিটিস গুলা ঠিকঠাক পালপিটেশন হয় আপনার, নশিয়া টাইপ লাগে, চেস্ট টাইটনেস এর মতো একটা ফিচার্স বলবেন, ভমিটিং এর একটা হিস্ট্রি দিতে পারেন, ঠিক আছে। এই ধরনের ফিচার্স থাকে আপনার, রেস্টলেস থাকেন আপনি। এটা হচ্ছে নর্মাল অ্যাংজাইটির কথা বলতেছি। এরকম কোনো ফিচার্স আছে? অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার। ভেরি গুড ভাই, অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার বলতেছেন। কেন অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার বলতেছেন? এই যে টেস্টে মানে ফেয়ারনেস। তার হচ্ছে পেশেন্টের গ্র্যান্ডফাদারের হিস্ট্রি আছে কোলন ক্যান্সারের। ওকে, দেন আচ্ছা, মেন কথা হচ্ছে যে আপনার ম্যাল অ্যাডাপটিভ ইমোশন অথবা বিহেভিয়ারাল রেসপন্স, ঠিক আছে। একটা অ্যাডাপশনের যে ব্যাপারটা, সেই ব্যাপারটাতে তার রেসপন্সটা কেমন হবে, বিহেভিয়ারটা কেমন হবে। এই যে অ্যাডাপশনের যে ব্যাপারটা, সেটা 3 মাসের মধ্যে শুরু হয়ে 6 মাসের মধ্যেই বন্ধ হয়ে যাবে। কেন আমি টাইমটা বললাম? কারণ এর বেশি যদি হয় তাহলে সেটা হয়ে যাবে পিটিএসডি। ক্লিয়ার? অ্যাডজাস্টমেন্টটা আপনার কোনো একটা জব লসের কারণে হতে পারে, এক্সামে ফেল হওয়ার কারণে হতে পারে, এবং হয়েছে, আমার কাছে প্রমাণ আছে, ঠিক আছে। ডিভোর্স হয়েছে এই কারণে হতে পারে, পেশেন্টের কেউ একজন মারা গেছে এই কারণে হতে পারে। তো একটা জিনিস, কেউ একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা কারণে সে ওই ব্যাপারটাকে ভয় পাচ্ছে, ওরকম সিমিলার টাইপ। সে এই একটা স্ট্রেসের মধ্যে আছে, সেটা 3 মাসের মধ্যে শুরু হয়েছে, 6 মাসের মধ্যে ভালো হয়ে গেছে, অ্যাডজাস্ট করে ফেলছে সে, ঠিক আছে। দ্যাটস ওয়াই দিস ইজ অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার। তার ভয় পাবার বা স্ট্রেস হওয়ার কারণ হচ্ছে তার যে গ্র্যান্ডফাদার মারা গেছে কোলন ক্যান্সারের জন্য, এটা হচ্ছে মেইন তার হিস্ট্রি, ঠিক আছে। বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, ডিপ্রেশন, এখানে ক্ষেত্রে আমার বিহেভিয়ারাল অনেক ধরনের সিমটম থাকতো, ঠিক আছে। যেমন ডিপ্রেশনে লো মুড, কোনো কথাবার্তা নাই, কিছু নাই, কারোর সাথে দেখা সাক্ষাৎ করবে না, সোজা বাংলা ভাষায় যেটা। সো দিস ইজ হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার। তাহলে এটা ডিফারেন্সিয়াল কি আসবে একটা অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার আপনাকে যদি বলা হয়? অ্যাকিউট স্ট্রেস রিঅ্যাকশন কি আছে? স্ট্রেস রিঅ্যাকশন 1 মাসের মধ্যে, অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার 3 থেকে 6 মাস, 6 মাসের বেশি যদি থাকে তাহলে পিটিএসডি। তিনটে এক লাইনে যদি বলা হয়, আচ্ছা ভাই, ঠিক আছে। ডিফারেন্সিয়েট কিভাবে এই যে অ্যাকিউট স্ট্রেস রিঅ্যাকশন আর অ্যাডজাস্টমেন্ট, জাস্ট টাইমটা ছাড়া, মানে টাইম ডিউরেশনটা ছাড়া? টাইম টাইম ডিউরেশন ছাড়া একটা স্পেসিফিক রিস্ক ফ্যাক্টর বলে দিবে, ঠিক আছে, কোন একটা ক্লু বলে দিবে যে এইটার কারণে তার এরকম স্ট্রেসটা ডেভেলপ করছে, ঠিক আছে। আর অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার অত মানে
এত কিছু দিবে না, জাস্ট হচ্ছে যে তার সামনে পরীক্ষা, সে এখন এই স্ট্রেস ফিল করতেছে, এই একটা কথাই বলে দিবে। জাস্ট রিসেন্ট হিস্ট্রি, শর্ট হিস্ট্রি বলে দিবে, দেখলেই বোঝা যাবে। আচ্ছা, গ্যাডের কথা বলতেছিলেন, তারপর হচ্ছে পালপিটেশন, শর্টনেস অফ ব্রেথ, লেথার্জি। এইটা তো আমাদেরই হয়, আমার নিজেরই মাঝে মধ্যে হয় যখন পরীক্ষা দিতে যাইতাম আর কি। পার্ট 1 পরীক্ষা দিতে যখন গেছিলাম তখন না, পার্ট 1 এমআরসি পার্ট 1 এরকম হয় নাই। প্রথম পরীক্ষা ভালো হয়েছিল তো, পেপার 1 ভালো হয়ে খুশি হয়ে গেছিলাম। পেপার 2 দিতে যায় ধরেন ঘাম বের হইতেছে এসি রুমের মধ্যে, মাথা ভো ভো করে ঘুরতেছে, পেটে খিদা লেগে গেছে, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। মানে পেপার 2 তে তারা ধরেন খুব হার্ড করে, মানে একদম অনেক কমপ্লিকেটেড করে। পেপার 1 দেওয়ার পরে খুব খুশি থাকেন, পেপার 2 দেওয়ার পরে মনে হয় যে হ্যাঁ কি পরীক্ষা দিলাম। তো যাই হোক, নাও হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ হিজ সিমটমস? নেক্সট প্রশ্ন। অ্যান্টি-জিবিএম, ইওসিনোফিলিক গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস, জিপিএ, আইজিএ নেফ্রোপ্যাথি, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। এটা বলেন, আপনারা বলেন কি হতে পারে এটা? আইজিএ নেফ্রোপ্যাথি। আইজিএ নেফ্রোপ্যাথি। কেন কেন এটা আইজিএ নেফ্রোপ্যাথি বলুন? পেশেন্টের খুব শর্ট হিস্ট্রি, 48 আওয়ার্স এর হিস্ট্রি দিছে, এবং তার সাথে পেশেন্টের হেমাচুরিয়া প্লাস প্রোটিনিউরিয়া প্রেজেন্ট আছে, তার সাথে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশনের যে হিস্ট্রি আর কি। যদি সেটা 2 সপ্তাহের বেশি হতো তাহলে পিএসজিএন চিন্তা করতাম আর কি। আচ্ছা, ভেরি গুড। তাহলে হচ্ছে যে আমাদের একটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের হিস্ট্রি দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করে ফেলতে পারতেছি। ধরেন আপনাকে শর্ট হিস্ট্রি দিল না, জাস্ট বললো যে তার একটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের হিস্ট্রি আছে, দেন হচ্ছে আপনি কোন ক্লুটা খুঁজবেন এই আইজিএ নেফ্রোপ্যাথি আর পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিসের মধ্যে? প্রোটিনিউরিয়া। হিস্টোলজি দুই কেসে প্রোটিনিউরিয়া থাকতে পারে। মানে পিএসজিএন এর ক্ষেত্রে হচ্ছে কোনো হিস্টোলজিক্যাল ফাইন্ডিং দিয়ে দিবে, অথবা যদি আইজিএ নেফ্রোপ্যাথি হয় সেক্ষেত্রে কোনো অ্যাসোসিয়েটেড ডিজিজ দিয়ে দিবে। ওকে ওকে, আইজিএ নেফ্রোপ্যাথির ক্ষেত্রে আমার অ্যাসোসিয়েটেড ডিসঅর্ডার অনেকগুলো আছে। ভেরি গুড। আর একটা স্পেসিফিক বলতে হবে, কমপ্লিমেন্ট লেভেল নিয়ে একটা কথা বলতে হবে, বলেন তো কি থাকবে কমপ্লিমেন্ট? নর্মাল থাকবে, একটা লো রিডিং থাকবে, লো কমপ্লিমেন্ট লেভেল থাকবে ইন কেস অফ কোথায় পিএসজিএন ক্ষেত্রে। লো কমপ্লিমেন্ট লেভেল থাকবে ইন কেস অফ পিএসজিএন এর ক্ষেত্রে? ভেরি গুড। এখন আসেন, লো কমপ্লিমেন্ট লেভেল কোথায় কোথায় পাবেন? লো ক্রায়োগ্লোবুলিন, ভেরি গুড, ক্রায়োগ্লোবুলিনেমিয়া। তারপরে গ্লোমেরুলোনেফ্রাইটিস, মেসেঞ্জার ক্যাপিলারি মেসেঞ্জার গ্লোমেরুলোনেফ্রাইটিস, ক্যাপিলারি। ভেরি গুড। অ্যাসিমিক সিস্টেমিক সাবএকিউট স্ক্লেরোসিস, ব্যাকটেরিয়াল হাইড্রোবিলেন, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল, এসিলি আসবে, এসিলি এসিলি আসবে। এসিলি আসবে। আর হচ্ছে কি আপনার সগ্রেন আসবে? না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সগ্রেনও আসবে, এটা নিয়ে প্রশ্ন আসছে। কোনটাতে জানি, লাস্ট সেপ্টেম্বর ডায়েটে আসছে। এস C3 আর C4 নিয়ে আপনার এটা কি এসিলি হবে নাকি সগ্রেন হবে, এরকম একটা প্রশ্ন দেওয়া হয়েছিল। এক আপু আমাকে জিজ্ঞেস করছিল, আমার মনে নাই, আমি পরবর্তীতে আপুকে জিজ্ঞেস করছিলাম যে প্রশ্নটা হচ্ছে যে আপনার কাছে আছে নাকি, থাকলে দেওয়ার জন্য। আমি যদি পাই তাহলে আপনাদেরকে দিয়ে দিব। C3 C4 এর মধ্যে C4 টা মোর স্পেসিফিক ইন কেস অফ সম্ভবত সগ্রেন সিনড্রোমের জন্য, ঠিক আছে? আচ্ছা, তো লো কমপ্লিমেন্টের মধ্যে সগ্রেনও আসবে। আমি প্রশ্নটা করার কারণ হচ্ছে অন্যগুলোর সাথে এটাও যাতে মাথায় থাকে আপনাদের, ঠিক আছে? জিপিএ, ইজিপিএ, এটা নিয়ে আমার মনে হয় না কোনো আমার প্রশ্ন করার দরকার আছে। এটার হচ্ছে কি আপনি আমাকে মেইন যে বেসমেন্ট মেমব্রেন যে অ্যান্টিজিবিএম, বা এটার আরেকটা নাম হচ্ছে গুড পাস্চুর সিনড্রোম, এখানে আপনি কি ফাইন্ডিং পাবেন? লিনিয়ার linear আইজিজি, लिनियर आईजीए, आईजीजी और आईजीए, জি आईजीजी, आईजीजी, ঠিক আছে, ভেরি গুড, আইজিজি পাবো আমরা। আচ্ছা, মোস্ট লাইকলি আন্ডারলাইং ডায়াগনোসিস,
ম্যালিগন্যান্ট মেলানোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, বেসাল সেল কার্সিনোমা, কাপোসি, কেরাথোঅ্যাকান্থোমা। 42 ইয়ার্স ফিমেল, লং টার্ম এমটিএক্স পাচ্ছে আর এর জন্য। ডার্মাটোলজি ক্লিনিকে আসছে, লেশন পাওয়া গেছে আপার চেস্টে। ঠিক আছে। erythematous papular lesion now began to ulcerate. What could be the possible underlying diagnosis? Is this malignant melanoma? হ্যাঁ, পেশেন্ট মেথোট্রেক্সেট পাচ্ছে আর এর জন্য, তাহলে কি পেশেন্ট হচ্ছে কোনো কন্ডিশনের মধ্যে আছে? হ্যাঁ, স্কোয়ামাস সেল কার্সিনোমা। স্কোয়ামাস সেল কার্সিনোমা। কেন বলতেছেন স্কোয়ামাস সেল কার্সিনোমা? স্কোয়ামাস সেল কার্সিনোমাতে তো পেশেন্টের ইমিউনোসাপ্রেসড অথবা রেনাল সেল কার্সিনোমা এরকম একটা হিস্ট্রি দিয়ে দিবে, তারপরে হচ্ছে এরকম লেশন থাকবে, বিগান টু আলসারেট। পেশেন্ট তো মেথোট্রেক্সেট পাচ্ছে রুমাটয়েড আর্থ্রাইটিসের জন্য। মেথোট্রেক্সেট পাচ্ছে। আচ্ছা, আমাদের বেসাল সেল কার্সিনোমাটা লোকেশন আর স্কোয়ামাস সেল কার্সিনোমা লোকেশনটা বলেন। বেসাল সেল কার্সিনোমা হচ্ছে মানে এপিডার্মাল সেলে হয়, ইম্যাচিউর প্লুরিপটেন্ট এপিডার্মাল সেল থেকে হচ্ছে গিয়ে আসে। আচ্ছা, ওটা না, মানে আপনার স্ক্রিনে যখন প্রেজেন্টেশন নিয়ে আসবে সেটার সাইডটা বলেন, এক্সাক্ট লোকেশন। একটা এরিয়া পর্যন্ত হয়, সান এক্সপোজার ফেসে হয়। ফেসে হচ্ছে আপনার যেটা আপার লিপস, এটার উপরের সাইডে মেইনলি হবে হচ্ছে আপনার বেসাল সেল কার্সিনোমা। লোয়ার লিপস বা তার নিচে হবে কোনটা? স্কোয়ামাস সেল কার্সিনোমা। ইউজুয়ালি স্কোয়ামাস সেল কার্সিনোমা হচ্ছে লোয়ার লিপস বা তার নিচে দিকে হয়। ঠিক আছে। আচ্ছা, পার্থক্য কিভাবে স্কোয়ামাস সেল কার্সিনোমা আর বেসাল সেল কার্সিনোমার মধ্যে? প্রথম কথা হচ্ছে মোস্ট কমন হচ্ছে বেসাল সেল কার্সিনোমা, ইউজুয়ালি আপার লিপসের ওদিকে যে হয়, উপরের দিকে হওয়ার চেষ্টা করে। পার্ল দেখছেন? পার্ল একদম সাদা চকচক করে, পার্ল দেখছেন না? পার্লি হোয়াইট কালারের হবে বেসাল সেল কার্সিনোমা। স্কোয়ামাস সেল কার্সিনোমা হবে হচ্ছে আপনার শীতকালের সবজির মতো, কলিফ্লাওয়ার লাইক। ঠিক আছে, ফুলকপি যেটা আসতেছে সামনে খাবেন ভালো মতে, ওই কলিফ্লাওয়ার লাইক অ্যাপিয়ারেন্স হবে হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। ঠিক আছে। আপনি এই স্কোয়ামাস সেল কার্সিনোমা লেশনে যখন আপনি গুঁতা মারবেন সেখান থেকে ব্লিডিং হবে, তারপর হচ্ছে আলসারেটিভ নোডিউল ফর্মেশন হবে। ঠিক আছে, আলসারেটিভ নোডিউল ফর্মেশন, এটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমার প্রেজেন্টেশন। আন্ডারলাইন একটা ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন থাকবে। এর আগে যখন প্রশ্ন আসছিল তখন প্রেজেন্টেশন দিয়ে দিছিল পেশেন্টের রেনাল ট্রান্সপ্লান্ট হয়েছে, পেশেন্ট হচ্ছে আপনার জেরোডার্মা পিগমেন্টোসা পেশেন্ট। ঠিক আছে। এখন এখানে দিছে কি লং টার্ম এমটিএক্স পাচ্ছে, লং টার্ম এমটিএক্স পাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা কন্ডিশন যেটাতে পেশেন্টের ইমিউন সাপ্রেসিভ মানে ইমিউন সাপ্রেশন হয়েছে। দুইটা কন্ডিশনের মাথায় রাখবেন স্কোয়ামাস সেল কার্সিনোমার ক্ষেত্রে, সেটা কি অ্যাকনেটিক কেরাটোসিস একটা, আরেকটা হচ্ছে বাউন্স ডিজিজ। These are the two factor which is a risk factor for squamous cell carcinoma. ঠিক আছে। So this is squamous cell carcinoma, প্রথম কথায় লেখছে immunosuppression. সেকেন্ড মোস্ট কমন কজ হচ্ছে আপনার squamous cell carcinoma। ফার্স্ট মোস্ট কমন কজ হচ্ছে আপনার বেসাল সেল কার্সিনোমা। ম্যালিগন্যান্ট মেলানোমার ক্ষেত্রে আপনার এ বি সি ডি দিয়ে অ্যাসিমেট্রি, কালার ডিফারেন্সিয়েশন, তারপর হচ্ছে আপনার ইরেগুলার ফেস থাকবে, এই পয়েন্টগুলো আপনাকে বেশি দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে। বেসাল সেল কার্সিনোমা আসেন পার্লিসেন্ট অ্যাপিয়ারেন্স, মানে পার্ল কালারের। আরেকটা কথা বলতে ভুলে গেছি, টেলাঞ্জিওপ্টিসিয়া। ইউজুয়ালি এখানে আপনি আলসারেশন পাবেন, বেসাল সেলের ক্ষেত্রে টেলাঞ্জিওপ্টিসিয়া পাবেন। ঠিক আছে। কাপোসি সার্কোমা, এটার ইয়া কি বলেন, ইনফেক্টিভ অর্গানিজমের নাম কি? হিউম্যান হারপিস ভাইরাস। হিউম্যান হারপিস ভাইরাস 8।
আমার ইউজুয়াল প্রেজেন্টেশন কেমন থাকে হিউম্যান মানে কাপুসি সার্কোমার? একটা পার্পল কালারের লেশন থাকে এইচআইভির সাথে অ্যাসোসিয়েটেড। HIV association বা এইচআইভি অ্যাসোসিয়েশন, ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশনও হইতে পারে, ঠিক আছে, ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন হইতে পারে। আচ্ছা আসেন তারপরে, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ হিজ সিমটমস? একটা বলছে চার্লস বনেট, একটা বলছে অক্সিপিটাল লোব সিজার, ডেলিরিয়াম, লিওপোডি ডিমেনশিয়া, পার্কিনসন ডিজিজ। 80 বছর, অর্থোপেডিক ওয়ার্ডে আছে, লেফট টোটাল হিপ রিপ্লেসমেন্টের জন্য ওয়েট করতেছে। বাবারে বাবা। হি নরমালি লিভস অ্যালোন। পেশেন্টের নার্স পয়েন্ট আউট করছে যে ব্যাঙ্গিং ইনটু অবজেক্টস when walking to the toilets. He appears not to see them when they enter his side room, but says that every evening as it is going dark, he can see children playing at the end of his bed. তাহলে চোখের সমস্যা আছে, মাথাতেও সমস্যা আছে, বলেন কি হয়েছে? লিওবডি ডিমেনশিয়া। লিওবডি ডিমেনশিয়া। লিওবডি ডিমেনশিয়া হলে ব্যাঙ্গিং ইনটু থিংস এ হবে, অবজেক্টে হবে? এটার মানে কি? টয়লেটে যাওয়ার সময় আশেপাশে যে জিনিসপত্র আছে সেগুলোতে ধাক্কা খাচ্ছে, এটা কেন হয়? সেন্ট্রাল ভিশন লসের কারণে হয় নাকি পেরিফেরাল ভিশন লসের কারণে হয়, কোনটা? পেরিফেরাল। পেরিফেরাল ভিশন লস। আপনি কি লিওবডি ডিমেনশিয়াতে পেরিফেরাল ভিশন লস পাবেন? না। আচ্ছা, আরেকটা কথা বলতে দেখেন, তার বেডের পাশে চিলড্রেন খেলা করতেছে এরকম দেখা যাচ্ছে, এটা মানে কি? কাইন্ড অফ হ্যালোসিনেশন। হ্যালোসিনেশন, পেরিফেরাল ভিশন সমস্যা প্লাস একটা হ্যালোসিনেশনের কথা বলতেছে, তাহলে এটা কিসের দিকে যাবে? আচ্ছা, পার্কিনসন ডিজিজ এগুলো পাবেন? না ভাই, পার্কিনসন ডিজিজে পাবেন না। লিওবডি ডিমেনশিয়ার ক্ষেত্রে আমাদের মেইন সিনারিও কি থাকবে? এখানে এটা ডিমেনশিয়া নাই, এটা ডিমেনশিয়া। পার্কিনসন প্লাস সিনড্রোম আর কি, পার্কিনসন উইথ ভিজুয়াল হ্যালুসিনেশন উইথ ডিমেনশিয়া। পার্কিনসন প্লাস সিনড্রোম, লিওবডি ডিমেনশিয়া, একটা নিউরো ডিজেনারেটিভ কজ, একটা আলফা সাইনোক্লিনোপ্যাথি, ডিমেনশিয়া প্লাস মানে ভিজুয়াল লিওবডি। হ্যালুসিনেশনস, পার্কিনসনস লাইক আপু ডিমেনশিয়া। একটু আরেকবার ভিজুয়াল হ্যালুসিনেশন হবে, পার্কিনসনিজমের মতো ফিচার্স থাকবে, আরেকটা কি বলছেন? আমি বলতেছি যে লিওবডির ক্ষেত্রে আমরা স্পন্টেনিয়াস পার্কিনসনিজমের ফিচার্স পাবো, লাইক রিজিডিটি, ব্র্যাডিকাইনেসিয়া, তারপর হচ্ছে রিকারেন্ট ভিজুয়াল হ্যালুসিনেশন পাবে। 3 নাম্বার হচ্ছে তার কগনিশনটা ফ্লাকচুয়েট করবে, ঠিক আছে? কিছু ক্ষেত্রে সে অ্যাটেনশন দিবে, কিছু ক্ষেত্রে সে অ্যাটেনশন দিবে না। এটা কি আছে এখানে? আমাকে পার্কিনসনের ফিচার্স কি এখানে আছে? না ভাই, তাহলে আমার যেহেতু পার্কিনসন নাই, লিওবডি আর পার্কিনসন দুইটাই আপনি এক্সক্লুড করে ফেলতে পারবেন, ঠিক আছে? ডেলিরিয়ামের হিস্ট্রি নাই। অক্সিপিটাল লোব সিজার হইলে পেশেন্টের একটা সিজারের হিস্ট্রি থাকতো 1 নাম্বার, ভিজুয়াল লসের হিস্ট্রি থাকতো 2 নাম্বার। তো লাস্ট পর্যন্ত আসতেছে কি? বাকি আছে কোনটা? এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। বয়স কত পেশেন্টের? 80 ইয়ার্স। 8 ইয়ার্স। একটা পেশেন্ট যখন আপনার কাছে অ্যাডভান্স এজ 80 বছর, পেশেন্টের পেরিফেরাল ভিশনে ইম্পেয়ারমেন্ট আছে, পেশেন্টের হচ্ছে যে একটা আপনার হ্যালোসিনেশনের কথা বলবে, ইট ইজ মোর লাইকলি গোয়িং ইন ফর চার্লস বনেট সিনড্রোম। কেন চার্লস বনেট সিনড্রোম? পেশেন্টের এই এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশনের কারণে পেশেন্টের হচ্ছে যে পেরিফেরাল ভিশনে একটা প্রবলেমের কথা বলবে। এবং চার্লস বনেটের ক্ষেত্রে আপনার
মোস্ট কমন অপথ্যালমোলজিক্যাল কন্ডিশন হচ্ছে এই এইজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশনটা, ঠিক আছে? একটা কমপ্লেক্স ভিজুয়াল হ্যালুসিনেশনের কথা বলবেন, কমপ্লেক্স ভিজুয়াল হ্যালুসিনেশন, ঠিক আছে? আচ্ছা, সো কমপ্লেক্স ভিজুয়াল হ্যালুসিনেশন সাথে পেরিফেরাল ভিশন লস্ট বোথ ইন ফেভার অফ চার্লস বনেট। পার্কিনসনের যেরকম কোনো ফিচার্স নাই, তাহলে আপনি ডিআরই আগে বাদ দিতে পারবেন। ডেলিরিয়ামের ফিচার্স নাই, অক্সিপিটাল লোবের ক্ষেত্রে আমার সিনারিওতে ভিশন লসের একটা কথা বলে দিত, ঠিক আছে? দেখেন, কমপ্লেক্স ভিজুয়াল হ্যালুসিনেশন, স্ট্যান্ডিং এট দ্য এন্ড অফ দ্য বেড, বাম্পিং অথবা ব্যাঙ্গিং ইন দ্য অবজেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে যে আমার পেরিফেরাল ভিশন লসের কথা বলতেছে। তাহলে ভিজুয়াল অ্যাকুইটিও যাচ্ছে, পেশেন্টের হ্যালুসিনেশন হচ্ছে, দুইটা ইন কেস অফ চার্লস বনেট সিনড্রোম। মাথায় রাখবেন, চার্লস বনেট সিনড্রোমের ক্ষেত্রে মোস্ট কমন অপথ্যালমোলজিক্যাল ফিচার্স হচ্ছে আমার এইজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। এটা খুবই ইম্পর্টেন্ট, লাল মানে নোটসের লাল রঙের যে লেখাগুলো আছে সেটা। ওকে, most likely cause of the changes seen on the blood film. এটা পড়বো না, এটা আপনারা দেখে বলার চেষ্টা করবেন। হাইপোস্প্লেনিজম। হাইপোস্প্লেনিজম কেন বলেন? হাইপোস্প্লেনিজম ইহা যে কোন দিকে গেছে? হাওয়েল জলি বডি পাওয়া যাচ্ছে, হাওয়েল জলি বডি তো মানে পোস্ট স্প্লেনেক্টমি অথবা হাইপোস্প্লেনিজমে পাই আমরা। কেন হচ্ছে এটা? ডায়াগনোসিস কি? ডার্মাটাইটিস হারপিটিফর্মিস মানে ডার্মাটাইটিস হারপিটিফর্মিস, বাটক্স এন্ড Celiac. পোস্টেরিয়র থাই। সিলিয়াকের সাথে হচ্ছে আপনার ডার্মাটাইটিস হারপিটিফর্মিস মিলিত হয়ে পেশেন্টের হচ্ছে এই হাইপোস্প্লেনিজমের ফিচার্স নিয়ে আসছে। কিভাবে বুঝলাম? হাওয়েল জলি বডি, ঠিক আছে? হাওয়েল জলি বডি, ঠিক আছে? হাওয়েল জলি বডি। সো G6PD এর ক্ষেত্রে কোন G6PD এর ক্ষেত্রে কোন সেল পাবেন? হিঞ্জ বডি। ব্লিস্টার, বাইট, ঠিক আছে? এগুলো হচ্ছে G6PD এর ক্ষেত্রে পাবেন। তারপরে সাইটোমেগালোভাইরাস ইনফেকশন যদি হয়, আমরা কি ধরনের সেল পাই? এটা ঝামেলার, এটা দরকার নেই। কোনটা কোনটা বলেন তো? কোনটা? আরেকবার বলেন। হয়েছে, আমি বুঝছি, কিন্তু কথাটা ক্লিয়ারলি আসে না, এই জন্য জিজ্ঞেস করতেছি। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন, অ্যালার্জিক রিয়াকশনের জন্য আমাদের হচ্ছে কোন জিনিসটা দেখা লাগবে? বছর ফিমেল, টাং সোয়েলিং, হুইজিং, হাইপোটেনশন, র্যাশ ফলোইং এ মিল এট এ ওয়েডিং, মাস্ট হাইড্রোকর্টিসন দিচ্ছেন, অ্যাড্রেনালিন দিচ্ছেন না? মাস্ট সেল ট্রিপটেস কেন? মাস্ট সেল ট্রিপটেস কেন আসবে? এটা ভাই অ্যানাফাইলেক্সিস হচ্ছে, এই কারণে তো পেশেন্টকে অ্যাড্রেনালিন দেওয়া হয়েছে, হাইড্রোকর্টিসন দেওয়া হয়েছে। ভেরি গুড। আমাদের মাথায় রাখতে হবে যে কনফার্ম করা হয়ে গেছে কিভাবে এটা, পেশেন্টকে অ্যাড্রেনালিন দিয়েছেন, কারণ অ্যানাফাইলেক্সিস এর পেশেন্টকে আপনার অ্যাড্রেনালিন দিতে হবে। অ্যাড্রেনালিন দেওয়ার কারণে আপনার ট্রিপটেসটা যেটা বেড়ে গেছিল সেটা হচ্ছে যে আস্তে 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 কমে গিয়ে
তার যে অ্যানাফাইলেক্সিস বা মানে ম্যাস্টোসাইটোসিসের মতো একটা রিয়াকশন করে, সেটা আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে। আমাদের বডিতে এই ট্রিপটেজ ভাঙে হচ্ছে কি করে, মাস সেল হচ্ছে অ্যাক্টিভেশন হয়, ডিগ্রানুলেশন হয়, সেখান থেকে আমার অ্যানাফাইলেক্সিস রিয়াকশন হয়। সো আমাদের ডায়াগনোসিস হচ্ছে অ্যানাফাইলেক্সিস, আমরা ডায়াগনোসিসটা করবো হচ্ছে মাস সেল ট্রিপটেজের মাধ্যমে। ওকে, অ্যানাফাইলেক্সিসের পেশেন্ট মাস সেল ট্রিপটেজটা বেড়ে গেছে, ওটাকেই ধরবে, ভাঙবে ওটাকেই। মোস্ট কমন আমাদের ম্যানেজমেন্ট অপশন বা এক নাম্বার লাইন যদি বলা হয়, সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেনালিন। ঠিক আছে, অ্যাড্রেনালিন। তো হাইড্রোকর্টিসনের কাজ কি অ্যাড্রেনালিন দিলে? হ্যাঁ, সাইটোকাইন গুলা যে রিলিজ হচ্ছে ওইটা কমাবে। হ্যাঁ, আপনার হাইড্রোকর্টিসন হচ্ছে ওই যে অ্যাড্রেনালিনের কাজটাকে আরো বাড়ায় দিবে, আরো দ্রুত করার চেষ্টা করবে। ঠিক আছে, যাতে হচ্ছে গিয়ে আপনার তার কাজ করতে সুবিধা হয়, কারণ এটা তো র্যাপিড অনসেট কাজ করা লাগবে না, আদারওয়াইজ পেশেন্টকে বাঁচাতে পারবেন না। আইভি দিবেন না আইএম দিবেন? আইএম IV কেন আইএম দিতে হবে আমাদেরকে? আইএম দিলে তাড়াতাড়ি হচ্ছে বলছেন কি কাজ করবে আর কি। আপনি আইভি দিতে পারতে হবে, তো আইভি দিবেন কিভাবে? কারণ পেশেন্টের তো হচ্ছে যে আপনার হাইপোটেনশন থাকবে, মানে রুট খুঁজে পাবো ইয়ারলাইন না আর কি। ব্লকেজ থাকবে, আপনি তো সহজে পাবেন না। ঠিক আছে, দ্যাটস ওয়াই হচ্ছে যে আমরা আইএম দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, যাই হোক, এটুকু পর্যন্ত হচ্ছে আমাদের আজকের সেশন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। যারা এখনো ভর্তি হন নাই পাস পেপার ব্যাচে, ভর্তি হয়ে যেতে পারেন। আমরা এভাবে পড়ানোর চেষ্টা করি, আমি সবসময় এভাবে পড়াই, যারা আছে আমাদের এখানে অনেকেই জানেন। তো আমাদের সেশন মানে যে পাস পেপারে, সেটা শুরু হবে হচ্ছে যে 5 তারিখ থেকে। ঠিক আছে, সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই মেডি পাঠশালার সাথে থাকবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।